বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন মানুষ কাজ করছেন। সমন্বয়ের অভাব আছে সরকারের মধ্যে, সেটা অবশ্যই। এবং সংস্কারের ব্যাপারে যে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার একটা ছোট টিম যারা কঠিনভাবে কাজ করে যাচ্ছে, ডিসইনফরমেশন ফাইট করে যাচ্ছে অনবরত, তাদের মধ্যে তো আমি কোনো আন্তরিকতা কমতি দেখি না। আবার একাধারে তার প্রশাসনের মধ্যে যেখানে এখনও স্বৈরাচারের দালালগুলো রয়ে গেছে, তাদের মধ্যে তো অবশ্যই কালক্ষেপণের চেষ্টা আছে, কারণ তারা তো চাবে না একটা রাজনৈতিক সরকার আসুক। সো এখানে সবাই মোটামুটিভাবে দায়ী, যেটা আমি অ্যাড্রেস করেছি আসলে। অনেকে বলছে সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, আপনি কি তাই মনে করেন? আমি এটা আসলে আগে অ্যাড্রেস করে ফেলেছি, যেমন আমি বলেছি যে আমাদের সংস্কারগুলো দরকার, আবার এগুলো হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। বাস্তবতাটা আমি অলরেডি ডিসক্রাইব করেছি যে এখানে বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন মানুষ কাজ করছেন। সমন্বয়ের অভাব আছে সরকারের মধ্যে, সেটা অবশ্যই। এবং সংস্কারের ব্যাপারে যে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার একটা ছোট টিম যারা কঠিনভাবে কাজ করে যাচ্ছে, ডিসইনফরমেশন ফাইট করে যাচ্ছে অনবরত, তাদের মধ্যে তো আমি কোনো আন্তরিকতা কমতি দেখি না। আবার একাধারে তার প্রশাসনের মধ্যে যেখানে এখনও স্বৈরাচারের দালালগুলো রয়ে গেছে, তাদের মধ্যে তো অবশ্যই কালক্ষেপণের চেষ্টা আছে, কারণ তারা তো চাবে না একটা রাজনৈতিক সরকার আসুক। সো এখানে সবাই মোটামুটিভাবে দায়ী, যেটা আমি অ্যাড্রেস করেছি আসলে। দেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হঠাৎ মহামারীর মতো ধর্ষণ বেড়ে গিয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেশের সার্বিক পরিস্থিতি এরকম যে আমাদের একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী একটা দেশের অবস্থা কখনোই একটা নর্মাল দেশের মতো আশা করা যায় না। সো এই ধরনের ঘটনাগুলো ঘটবেই। ৭৫-এর আগের ঘটনা আপনারা কম্পেয়ার করুন, একটা টালমাটাল অবস্থাতে থাকবো। সেই টালমাটাল অবস্থা হিসেবে আমাদের যতটুকু কনসিয়াসলি বিহেভ করা উচিত নাগরিক হিসেবে, এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকে যেভাবে বিহেভ করা উচিত সেভাবে বিহেভ করতে হবে। এবং সেটা করা হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, যার কারণে যে ওই নৈতিকতার চর্চা হয়নি, নৈতিকতা বোধ নেই, আমাদের মধ্যে হিউমিলিটি নেই, আমাদের মধ্যে এমপ্যাথি নেই, র্যাশনালিটি নেই, যার কারণে হচ্ছে যে, এবং এটা অনবরত পুরোপুরি ধ্বংস করে দেশটার সার্বভৌমত্বকে অলমোস্ট তারা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছিল। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, সব কিছু তো আমরা লস্ট হয়ে যেতে দেইনি। তো তার মানে হচ্ছে যে আমরা এখান থেকেও আমরা উত্তরণ করতে পারবো। তো আমি যেটা বলি যে আমি চাই যে দায়িত্বটা সবাই নিন, সবাই দায়িত্বটা নিন, এবং সবাই আপনারা গদবাঁধা যে স্টাইল ওটা থেকে বেরিয়ে আসুন। কারণ আমরা এখন, যেটা আমি বলেছি, ডেসপারেট টাইমস, ডেসপারেট মেজার্সের টাইম এখন। হ্যাঁ, মেজার্সের প্রয়োজন এখন। আর হচ্ছে যে ওই আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, যেটা আমি এর আগে অ্যাড্রেস করেছি, যে এটা যে একটা চরম অবনতি ঘটেছে, সেটার জন্য সবাই দায়ী। আর ধর্ষণ যে মহামারীর আকারে বেড়ে গেছে, সেটা আমি মোটেও বিশ্বাস করি না। এটা সবখানে ছিল, সব দেশে থাকে। এটা মিডিয়া কেন এভাবে করে হাইলাইট করছে এবং এটার মধ্যে কারা জড়িত, আমি সেটা জানতে চাই। এবং এটা সত্যি, আজকে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে মানে নারীর উপরে যে নির্যাতন সেটা বেড়ে গেছে, এবং সেটা বেড়ে গেছে শুধু হঠাৎ করে গত 6 মাসে না, এটা গত 15 বছর ধরে বেড়েছে। নৈতিক অবক্ষয়ের কারণে বেড়েছে, কারণ আমাদের কারোর মধ্যে কারো রেসপেক্ট আমরা হারিয়ে ফেলেছি, একজন আরেকজনের প্রতি সহাবস্থান এবং সম্মান, এই জিনিসগুলো নেই। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কি, আমার কিছু আইডিয়াস, যেমন আল্লাহর ওয়াস্তে আপনারা নৈতিক শিক্ষার একটা সাবজেক্ট আপনারা কারিকুলামে ঢুকান। আদর্শলিপি পড়েছিলাম আমরা ছোটো থাকতে, যেহেতু আমরা এখন যথেষ্ট বয়স্ক, এই দেশের এখনকার বাচ্চারা তারা আদর্শলিপিকে চেনে না। জাপানে আছে, তাদের নৈতিকতা চর্চা, সম্মানের শিক্ষা, এই জিনিসগুলো, এবং একই সাথে ধার্মিক যে নৈতিকতা, খালি ধর্ম শিক্ষা দিয়ে দিব আর কতগুলো সুরের অর্থ বুঝিয়ে দেবো আর কিছু হাদিস মুখস্থ করে ফেলবো, এভাবে তো ধার্মিক শিক্ষা হয় না। ধর্মটা তো একটা সার্বিক একটা জীবন ব্যবস্থা। তো ওটার মধ্যে নৈতিক শিক্ষা আছে, ওটাকে অবশ্যই অন্তর্গত করতে হবে, করে নৈতিক শিক্ষার একটা কারিকুলাম ইনক্লুড করতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং তরুণ এবং তরুণীদের। এটা সলভ হয়ে যাবে, এটা সলভেবল, ইজিলি অ্যাড্রেসেবল, এবং এটা কোনো কিছুকে হাইলাইট করার মতন টাইম এখন না। যেটা হাইলাইট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, একটা নতুন দল গঠন হয়েছে, যারা অভ্যুত্থানের প্রথমে ছিল তাদেরকে স্বাগত জানিয়ে এবং তাদেরকে সাহায্য করে একটা কম্পিটিটিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট সৃষ্টি করে তারপরে নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা সংসদীয় গণতন্ত্র স্থাপন করার দিকে আমাদের আগাতে হবে, কাজ করতে হবে। 16 বছরের গুম ও আয়নাঘর নিয়ে আপনার অভিমত কি? হ্যাঁ, আয়নাঘর ব্যাপারটা একটা কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টা না থাকলেও হতো। আমার ব্যক্তিগতভাবে আমাদের জন্য তো, আমার আব্বুর জন্য পুরো বাংলাদেশটা একটা আয়নাঘর ছিল। তারা ছোট কুঠুরির মধ্যে জীবনযাপন করেছেন। আমার আব্বু খোলামেলা ছিলেন, কিন্তু একটা কুঠুরির চেয়ে খুব একটা বাইরে ছিলেন না। তো আমি তাদের সাথে সহমর্মী, আমি কল্পনা করতে পারি না সেটা।
যে কিভাবে এই মানুষগুলো এত কষ্ট, এত ভয়ঙ্কর অত্যাচারের মধ্যে দিয়ে গেলেন এবং কী কারণে গেলেন, সেটা থেকে কী হাসিল হলো, এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে এবং এটা আমাদের ইতিহাসে থাকবে এবং এটা থেকে যেন আমরা বারবার শিক্ষা নিই যে এই ধরনের কালো অধ্যায়ের মধ্যে দিয়ে যেন আমাদের আর যেতে না হয়। এবং এটাতে যারা ছিলেন এবং যারা এই গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা। আপনি আপনার বাবার আদর্শকে এগিয়ে নিয়ে কি রাজনীতি করবেন? এই মুহূর্তে আমার বাবার আদর্শ হচ্ছে জাতীয়তাবাদ। আমরা এখন এই মুহূর্তে দেশের মধ্যে যারা রাজনীতি করছেন, যারা আছেন, তারা সবাই মোটামুটি ফ্যাসিজম বিরোধী। তো সেই অবস্থান তো আমার থাকবেই সবসময়। এটার জন্য রাজনীতি করতে হবে না, এই আইডিওলজিতে আমি বিশ্বাস করি এবং আমি রাজনীতি করব কি না সেটা আমি পরে চিন্তা করে দেখব। এই মুহূর্তে আমার এখন আমার একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে যে আমার আব্বুর স্মৃতি রক্ষা করা, আমার আব্বুর রেখে যাওয়া যে অবদানগুলো। আপনারা হয়তো জানেন না, তার এলাকাতে উনি অনেক উন্নয়ন করেছেন। উনি কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না, উনি রাজনৈতিক সচিব ছিলেন বেগম জিয়ার, যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। তো তখন উনি যে কি পরিমাণ উন্নয়ন করেছেন তার এলাকাতে, আপনি অবাক হয়ে যাবেন। কোনো নির্বাচিত প্রতিনিধি মনে হয় তার এলাকাতে এরকম উন্নয়ন করেনি। আর যা এমনিতে উন্নয়ন হচ্ছে সবগুলোতে তার যে অবদান, কারণ প্রথমবার যখন তার দল ক্ষমতাতে আসে তখন উনি বিশেষ সহকারী থাকা অবস্থায় যেসব উন্নয়নের উনি পদক্ষেপগুলো নেন, এগুলো অগণিত, বলতে গেলে আমরা হিসাব করে পাই না। আমাকে একজন বলেন, আবার আরেকজন বলেন, অনেক অনেক উন্নয়ন। এবং এমন কোনো মসজিদ নেই যেগুলো গ্রান্ট পায়নি আব্বু যখন প্রধানমন্ত্রীর অফিসে ছিলেন। সো এখন এইগুলোকে ধরে রাখবে কে? আমি তো দেখতে পাচ্ছি না কোনো উদ্যোগ কোনো জায়গা থেকে। তো আমি যেহেতু তার সন্তান, দেখা যাচ্ছে যে আমারই করতে হবে, নাহলে আমার বাবার নাম মুছে যাবে, তার ত্যাগ মুছে যাবে, তার 15 বছরের রাজনীতি মুছে যাবে। সেটা ধরে রাখার জন্য যেটা করা দরকার আমি করব। এবং এই উদ্যোগেই আমি একটা ফাউন্ডেশনের কাজ হাতে নিয়েছি, হারিস চৌধুরী ফাউন্ডেশন, এবং যেটা দিয়ে আমি আসলে একটা মডেল ফাউন্ডেশন তৈরি করতে চাই, যে এটা এরকম একটা স্বচ্ছ এবং নৈতিকতা চর্চার করে একদম স্বচ্ছভাবে, স্বচ্ছ উপায়ে একটা জনসেবায়, মানবতার সেবায় নিয়োজিত একটা ফাউন্ডেশন, যেটা আমার আব্বুর যে মানবতার সেবায় তার যে কাজগুলো, জনহিতকর কাজগুলো, যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত, সেগুলোকে রক্ষণাবেক্ষণ এবং এগিয়ে নিয়ে যাওয়া। কারণ ফ্যাসিস্ট আমলে সেগুলো চরমভাবে রক্ষণাবেক্ষণের অভাবে, অব্যবস্থাপনায় সাফার করেছে। এবং আব্বুর একটা অনাথালয় রেখে গেছেন, চরম অব্যবস্থাপনা, ওখানে দুর্নীতি, এবং যে স্কুলগুলো রেখে গেছেন, যে কলেজগুলো রেখে গেছেন, ভেঙে পড়ছে। একটা কলেজ আছে, ইভেন এমপিও ভুক্ত, ওটার বাৎসরিক রেজাল্ট এলাকার মধ্যে সবচেয়ে খারাপ হয়ে গেল, ফ্যাসিজমের আমলে, একাকার অবস্থা। এগুলো মনে হচ্ছে যে আমি উদ্যোগ না নিলে এগুলো এগিয়ে যাবে না, কারণ এগুলো আমার বাবা সৃষ্টি করে। তো আবার আর যেহেতু আমাদের মাঝে এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে, ফ্যাসিবাদের দোসররা এখন আমাদের মাঝে লুকায়িত, এরকম কিছু দালাল শ্রেণীর যারা মানুষ, তারা তো চেষ্টা করবে তার নাম মুছে ফেলতে, এবং সেই চেষ্টাও জারি আছে। গত 15 বছরও ছিল, এখনও আমি মোটামুটি কোনো দেখা যাচ্ছে যে আমি উদ্যোগ না নিলে এগুলো আগাবে না। কিন্তু এটা সত্যি যে সাধারণ জনগণ আমার আব্বুকে অসম্ভব ভালোবাসে, সিলেটের এবং সারা পৃথিবী, সারা বাংলাদেশে তো উনি পরিচিত, কিন্তু গ্রামের যে তার গ্রাম, তার উপজেলা, তার জেলা, এখানে উনি সমাদৃত, এত ওনার মূল্যায়ন, সাধারণ মানুষের কাছে ওনার যে গ্রহণযোগ্যতা, এবং যার কারণে একটা সুশীল শিক্ষিত সমাজ আছে যারা এটাকে অসম্ভব অসম্ভব মূল্য দেয়। এবং আমার আব্বুর যে ব্যক্তিত্ব ছিল এবং যে শিক্ষাগত যোগ্যতা, যে ব্যাকগ্রাউন্ড, এবং যেরকম ঐতিহ্যবাহী পরিবার থেকে উনি এসেছেন, যে বুনিয়াদী পরিবার থেকে উনি এসেছেন, সেগুলোর মূল্যায়ন আছে। এবং সেরকম সুশীল সমাজের কাছে তার গ্রহণযোগ্যতার কারণে তারাও চান আব্বুর এই জিনিসগুলো রক্ষা করতে, এবং তারা আমাকে অ্যাপ্রোচ করার কারণেই এই আইডিয়াটা, ফাউন্ডেশনের আইডিয়াটা আসলে এসেছে আমার মাথায়, এবং সেটার কাজ আমি এখন খুব জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন
যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।